ছোটবেলা থেকে আমারই যেটা হতো, আমার কিন্তু রেজাল্ট খুব ভালো, কিন্তু কেন জানি সায়েন্স আমার পছন্দ হতো না। আমার মায়ের কিন্তু ইচ্ছা ছিল আমাকে ডাক্তার বানাবে, কারণ আগের বাবা মারা ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া কিছু বুঝতো না। আমি কিন্তু ক্লাস 9-এ থাকতে 3 মাস সায়েন্স পড়ছি, 3 মাস সায়েন্স পড়ছি, এবং আমার যথারীতি ভালো লাগতো না। এবং আমি গ্রামের স্কুল থেকে টিসি নিয়ে জোর করে আমার থানার সেরা স্কুলে ভর্তি হয়েছি। কিন্তু মানে সৌভাগ্য দুর্ভাগ্য যেটাই বলো, ও 3 মাস পরে 8-এর স্কলারশিপের রেজাল্ট দিল। আমি যে স্কুলে ভর্তি হয়েছি, আমাদের সময় 10টা স্কলারশিপের মধ্যে 7টা ছিল ট্যালেন্টফুল, 3টা ছিল সাধারণ। তো 3টা তো ওরা পাইতোই, 7টার মধ্যে 4-5টা ওরা পাইতো। তো ওইবার কেন জানি তারা মাত্র 3টা জেনারেল মানে নর্মাল বা সিম্পল স্কলারশিপ পাইছে, একটা ট্যালেন্টফুল স্কলারশিপও পায় নাই। আর ওই আমাদের যশোরের একদম লাস্ট যে জায়গাটা, ওটাকে বলে রাজঘাট, যারা খুলনার দিকে গেছো ওইখান থেকে একটা ছেলে এবং মেয়ে ট্যালেন্টফুল স্কলারশিপ পাইছে, আর আরেকজনের খুঁজে পাওয়া যাচ্ছে না। কে যে পাইছে তারা কেউ চিনে টিনে না, তারা কেউ জানেও না। পরে সৌভাগ্য বা দুর্ভাগ্যক্রমে খুঁজে দেখা গেল ওই ব্যক্তি হচ্ছে আমি। এখন এই রেজাল্ট দেওয়ার পরে আমার গ্রামের সব টিচার আমার বাড়িতে চলে আসছে, তুমি যে স্কুলে গেছো তার সাথে তো আমাদের রেজাল্ট ভালো হয়েছে। এবার আমার আব্বু আসতে দিবে না, যে ওইখানে থাকলে তুমি ম্যাট্রিক স্ট্যান্ড করতে পারো, তুমি ওইখানে থাকো। আমার মা বলে যে না, এরকম টিচারদের মনে কষ্ট দিলে ও ভালো কিছু করতে পারে। এই মাঝখান থেকে পরে আবার গ্রামে ফেরত আসলে তখন আমি একটা সুযোগ নিলাম যে গ্রামে আসি, যাই আসি সায়েন্স আমি পড়বো। এই সায়েন্স না পড়তে চাওয়ার জন্য আমার স্কুলে 2-3টা টিচার আমার সাথে কথাই বলতো না কয়েক মাস। আমাকে বলতো যে তুমি যে লাইফে ভুল করতেছো, তুমি এটা পরে একদিন বুঝবা। কিন্তু যেহেতু ওই যে 3 ইডিয়ট সিনেমার মতো, আমি ওই সময় মানে আমার মারও অনেক মন খারাপ ছিল, কিন্তু আমার যেটা ইচ্ছা আমি সেটা যেহেতু করতে পারছি, আমার কখনো মনে হয় নাই যে সায়েন্স না পড়ে আমি ভুল করছি। যেমন আমার মেয়ে ক্লাস 5-এ পড়ে, ওরে দেখে আমি এখনই বুঝতেছি তার অঙ্কের প্রতি খুব টান, বিজ্ঞানের প্রতি খুব টান। আমি চাইলে ওরা কমার্স পড়াইতে পারবো। এবং যার যেটা ইচ্ছা আসলে তার সেটা করা উচিত। তো তোমাদের এই জিনিসটা কিন্তু খুব নিজেকে চেনা, বা তোমার কোথায় স্ট্রেংথ আছে, কোথায় উইকনেস আছে, এগুলো কিন্তু তোমাদেরকে ফিল আপ করা উচিত। এবং এটার মধ্যে আমি আরেকটা জিনিস বলছি, তোমরা একটা কাজ আমি রিকোয়েস্ট করি তোমরা খুব দ্রুত করো, সেটা হচ্ছে যে এই যে দুনিয়াতে যারা সফল মানুষ, আমি লাইভে একটা জিনিসই বের করছি শর্টকাটে অর্জন করার, সেটা হচ্ছে তুমি যদি সফল মানুষের নিজের লেখা অটোবায়োগ্রাফি পড়ো, অনেক কিছু শিখতে পারবা। সে সারা জীবন দিয়ে যে জিনিসটা শিখছে, তুমি হয়তো কয়েকটা দিনে তার থেকে অনেক কিছু নিতে পারবা। যেমন খুব বেশি দূরে যাওয়া লাগবে না, আমাদের পাশের দেশের যে এক্স প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম, ওনার কিছু ক্লাসিক বই আছে। এই বইগুলো যদি তোমরা পড়ো, যারা ইংলিশে খুব দক্ষ তারা ইংলিশ পড়তে পারো, আদারওয়াইজ আমি বলবো যে বাংলা অনুবাদ যদিও আমাদের দেশে এত রিস্ক না, তারপরে বঙ্গ অনুবাদে তুমি যতখানি শিখতে পারবা, ইংলিশে স্ট্রং না হলে ইংলিশ পড়ে কিছু বুঝতে পারবা। তো এইটা পড়তে পারো, এইটা। তারপরে যেমন নেলসন ম্যান্ডেলার অটোবায়োগ্রাফি আছে, এরকম অনেকের আছে। এইটা পড়লে ওনার লাইফের টাফ টাইমে কি করছে, ওনারা কিভাবে সাকসেসফুল হয়েছে, কঠিন সময় কিভাবে পার করছে, এটা কিন্তু তুমি সহজে শিখতে পারবে। আর একটা বইয়ের কথা তোমাদের অনেকবার বলছিলাম, আমি যদিও নিজেও শেষ করতে পারিনি, ওই যে ডেল কার্নেগি হাউ টু উইন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, না হাউ টু ইনফ্লুয়েন্স পিপল এন্ড উইন ফ্রেন্ডস, এরকম। এই বইটা কিন্তু একটা মাস্টার পিস বই। এবং এই বইটা উনি কিভাবে করছে, উনি এরকম মানুষকে ট্রেনিং দিত, ট্রেনিং দেওয়ার পরে মানুষের ফিডব্যাক, এরকম চিরকুট ফিডব্যাক, কয়েকশো চিরকুটের সমন্বয়ে কিন্তু ওই বইটা লেখা। যেমন আমি যদি ওই বইয়ের দু একটা উদাহরণ তোমাদের দিই, মানে তোমরা বুঝতে পারবে। একটা ছেলে স্কুলে যায় না, যেমন আমাদের এখন কি করছে, যে টিচারদের হাত থেকে বেতটা কেড়ে নিছে। বেত নাই, কিন্তু বেতের কাজ করতে গেলে যে ট্রেনিং দিতে, ওই ট্রেনিং কিন্তু তারা দেয়। তারা 2 ভাই বোন বা 2 ভাই, বাবা মা আছে, সে ছেলে স্কুলে যাবে না। তা বাবা মা বড় ভাই মিলে বুদ্ধি করছে কি, ওরা একটা খেলা খেলে, মনে করো লুকোচুরি খেলা বা যে কোনো একটা খেলা বাসায় খেলে, তো ওইটারে নেয় না। ওরা নেয় না কেন, ওরা বলছে যে এই খেলা সেই খেলবে যে আসলে স্কুলে যায় বা কোনো এক সময় স্কুলে গেছে। তো ওর খুব মন খারাপ, বাবা মার ভাই খেলে আর ও দেখে, এখন ওর নিজে চাইলে নেয় না, ওর কিন্তু আগ্রহ বাড়তেছে। একদিন সকালবেলা বাসার সময় ঘুম থেকে উঠে থেকে সেই স্কুলে ড্রেস পরে ব্যাগ ট্যাগ নিয়ে রেডি স্কুলে যাবে। তারপরে যেমন বাচ্চারা না খাইলে মারা খাইতে জোর করে খাওয়ায়। তো একটা বাচ্চার উদাহরণ এরকম আছে, সে খাইতে চায় না, তাকে যখন বিকালবেলা গার্ডেনে নিয়ে যায়, একটা খুব কাট্টা কুট্টা ছেলে ওর খুব ডিস্টার্ব করে। তো মা বলছে যে দেখো, তুমি যদি খাও, ওর মধ্যে এরকম শক্তিশালী হইতে পারবে না,
তাহলে ও যদি তোমরা ডিস্টার্ব করে না, তুমি উল্টা ওরে মাইর দিতে পারবা, এরপরে সে খাচ্ছে। মানে এগুলো কিন্তু টেকনিক। তারপরে মেয়েদের কথা সবসময় বলা হয় না, তোমাদের নিয়ে একটা জিনিস আছে খুব ইন্টারেস্টিং, যে সব বিবাহিত মহিলারা এক জায়গায় একটা কাউন্সিলিং করে, তা যে কাউন্সিলর সে সবাইরে ইয়ে দিচ্ছে যে আপনার হাজবেন্ডদের কাছে শুনবেন আপনাদের কি কি লিমিটেশন বা দোষ আছে। সবাইকে সবার হাজবেন্ড তো বলছে, প্রবলেম তো আসলে কারোরই শেষ নেই। একজন শুধু তার ওয়াইফের কথা বলছে যে না তোমার কোনো সমস্যা নাই, তুমি যেরকম আছো এরকমই আমার জন্য ভালো, তুমি যেমন আছো তুমি এরকমই থাকো। আসলে তো মহিলার অনেক সমস্যা আছে। সেও যখন তার হাজব্যান্ডের এই ফিডব্যাকটা পাইছে, সেও তো জানে তার তো অনেক সমস্যা আছে, সে কিন্তু একেবারে মানে কান্নাকাটি করছে। এবং সেখান থেকে সে চিন্তা করছে না আমার হাজব্যান্ড আমাকে এরকম ফিল করে না, আমি আমার যে সমস্ত প্রবলেম আছে আমি ঠিক করবো। এবং যখন ওই কাউন্সিলরের কাছে সবগুলো ফিডব্যাক গেছে, উনি ওইটা নিয়ে খুব অ্যাপ্রিসিয়েট করছে যে দেখেন উনি কিন্তু চাইলে আপনার সম্পর্কে খারাপ বলতে পারতো, সে কিন্তু বলে নাই, কারণ আপনি হয়তো মন খারাপ করতে পারেন। এবং যে খারাপ করে ওকে বারবার খারাপ জিনিস ধরা দিলে অনেক সময় কিন্তু তার কনফিডেন্স লেভেলও টু সাম এক্সটেন্ট করে। তো এরকম অনেক কিছু আছে। এবং আর একটা জিনিস যদি বলি, যেমন তোমাদের এখানে দেখুন আমি লিখছি যে হাউ টু ডিল উইথ পিপল, এটা কিন্তু আমরা সবাই সিএ পড়তে আসছি, আমাদের কাজ কি, আমরা হয়তো কোনো ডিপার্টমেন্টকে লিড দিব, না হয়তো কোনো কোম্পানিকে লিড দিব। তো তুমি যদি মানুষকে ডিল করতে না পারো তাহলে তুমি লিড দিবে কেমনে? তুমি যখন লিডার হবা তুমি তো মিটিং করতে করতে তোমার কাজ শেষ, তাহলে তোমার কাজ কি করবে? তোমার টিম করবে বা তোমার পুরো অর্গানাইজেশনের লোক করবে। তো তাদের কাছ থেকে যদি তুমি কাজ বুঝে নিতে না পারো, ওইখানে একটা উদাহরণ আছে, একটা স্টিল কোম্পানির একজন ইঞ্জিনিয়ার ওই সময় মনে করো 1910-20 সালে সে কয়েক লক্ষ ডলার, আমি ঠিক ভুলে গেছি ফিগারটা, ইনকাম করতে। মানে বলতে গেলে বলতে পারো এরকম যে ওয়ার্ল্ডের হাইয়েস্ট পেইড এমপ্লয়ি ছিল সে। তা ওনাকে একজন একবার ইন্টারভিউ করছে যে ভাই আপনাকে এত টাকা দিয়ে কোম্পানির মালিক কেন রাখছে? মানে আপনার মতো ভালো ইঞ্জিনিয়ার এই স্টিল বা এই আয়রন এই লাইনের আপনার চেয়ে ভালো ইঞ্জিনিয়ার কি ভাই কেউ? মানে আপনি ওয়ার্ল্ডের বেস্ট ইঞ্জিনিয়ার। সে বলছে ওয়ার্ল্ড না, আমার চেয়ে ভালো ইঞ্জিনিয়ার আমার কোম্পানিতেই আছে। তাহলে আপনাকে এত টাকা দেয় কেন? আমাকে এত টাকা এই জন্য দেয় আমার মতো পিপল ডিলিং করতে হয়। ওই যে আমার চেয়ে যে ভালো ইঞ্জিনিয়ার ওর কাছ থেকে কিভাবে কাজ বের করতে হয় সেটা আমি জানি। দিন শেষে এটা কিন্তু খুব দরকার। এবং লাইফের এই পর্যায়ে এসে আমার যদি একটা লার্নিং বলো, আমি মনে করি যেমন আমার রেজাল্ট সবসময় 1st 2nd 3rd এর মধ্যেই ছিল। আমার রেজাল্ট এটা না থেকে যদি আমার রেজাল্ট কোনো 10th হইতো, আমি যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এই মনে করো যে ক্লাস রিপ্রেজেন্টেটিভ বা ক্যাপ্টেন, এই যে বিএনসিসি বা এই যে বিভিন্ন যে ইয়েগুলো আছে সোশ্যাল ওয়ার্ক, ডিবেট, বিভিন্ন এই সমস্ত টিমের সঙ্গে জড়িত থেকে যদি আরো নিজেকে শানিত করতে পারতাম, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ভালো হইতাম, আমার মনে হয় আমার লাইফে আমি আরো বেটার কিছু করতে পারতাম। কারণ আমি খুবই ইন্ট্রোভার্ট টাইপের মানুষ ছিলাম, যতটুকু এখন একটু এক্সট্রোভার্ট হয়েছি এই সিএ পড়তে আসার কারণে। এখনো কিন্তু আমি অপরিচিত লোকের সঙ্গে যেতে যেয়ে কথা বলা বা খুব স্পন্টানিয়াসলি বিহেভ করতে পারি না, এটা আমাদের হয় না, যেটা কিন্তু খুব দরকার। নেটওয়ার্কিং করতে চাও। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে আমরা কিছু মানুষ আছে এরকম খালি বলতেই পছন্দ করি। ওই বইয়ে এটাও আছে, ডেল কার্নেগির বই, সবসময় তোমার বললে হবে না, মাঝে মাঝে তোমাকে অ্যাটেন্টিভ লিসেনার হইতে হবে। তুমি শুধুই যদি বলো তাহলে তো তুমি তাকে গুরুত্ব দিচ্ছ না। সো ওই জিনিসটাও কিন্তু খুব দরকার। আমি একটা জিনিস বলে